আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। সংস্কার কমিশনের রিপোর্ট পেলে নির্বাচনের সময় ধারণা দেওয়া যাবে জানালেন সিইসি। জাতীয় ভোট ঘিরে প্রস্তুতিতে কমিশন। শিক্ষা প্রতিষ্ঠানকে সন্ত্রাস চাঁদাবাদ মুক্ত করতে জামাতের আমিরের আহ্বান। ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে রাজনীতিবিদ ও দেশি বিদেশি ছাত্রনেতাদের অংশগ্রহণ। কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি বিকেলে সকাল থেকে সমাবেশ স্থলমুখী ছাত্র জনতা। হবিগঞ্জের বাহুবলে আকিজ কোম্পানিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 4 জন নিহত। ঘটনাস্থলে প্রকৌশলী ও শ্রমিকের মৃত্যু। সদ্যপ্রয়াত জিমি কার্টার ও মনমোহন সিং এর প্রতি প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন। শোক বইতে সই ও স্মৃতিচারণ। এবং বিপিএল এর তৃতীয় ম্যাচে চিটাগং কিংসকে 204 রানের টার্গেট দিল খুলনা টাইগার্স। 18 বলে মহিদুল অঙ্কনের হাফ সেঞ্চুরির রেকর্ড। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ মার্চ ফর ইউনিটি বিকেল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে। সমাবেশ ঘিরে সকাল থেকে শহীদ মিনারে জড়ো হচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ নিয়ে জানতে শহীদুল্লাহ রাজুর কাছে যাব। তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন। রাজু, মার্চ ফর ইউনিটি কর্মসূচি এবং একে ঘিরে সকাল থেকে আপনি তথ্য জানাচ্ছিলেন। এখন খুব বেশি সমাবেশের সময় সেটি বাকি নেই। কেমন দেখছেন চিত্র সেখানকার? রাজু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মার্চ ফর ইউনিটি কিন্তু 3টায় শুরু হবে। নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ পুরো এলাকায় এসে ছেয়ে গেছে। পুরো যদি বলি, পুরো যে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা এবং আশেপাশের সড়কেও অবস্থান নিতে দেখা যাচ্ছে। 3টায় শুরু হবে এবং তাদের মঞ্চও কিন্তু পুরোপুরি নিশ্চিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব যেটা জানিয়েছেন যে তাদের জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় একতাবদ্ধ হয়ে জাতি দাঁড়ালেই কেবলমাত্র দেশ থেকে ফ্যাসিবাদ চিরতরে বিলুপ্ত হবে। এবং তারা যে আজকে এই মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করছেন, সেখান থেকে তাদের যে আজকে যে তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল, সেটার পরিবর্তে আজকে মার্চ ফর ইউনিটি এই কর্মসূচি ঘোষণা করছেন। এবং তারা জানিয়েছেন যে এই কর্মসূচির মাধ্যমে জাতি একতাবদ্ধ হবে এবং দেশের প্রতিটি মানুষকে তারা একতাবদ্ধ হয়ে জুলাইয়ের গণ অভ্যুত্থানের যে চেতনা সেটা ধারণ করার আহ্বান জানিয়েছেন। এবং পুরো এলাকারও কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং বেলা 1টার দিকে ডিএমপি কমিশনার তিনিও পুরো এলাকাটা ঘুরে দেখেছেন এবং নেতাকর্মীরা সবাই এখানে আছেন। এবং মঞ্চে যারা জুলাই গণ অভ্যুত্থানে আহত এবং তারা এসেছেন অনেকেই, এবং নিহতদের পরিবারের সদস্যরা এসেছেন। তাদের দাবি দেশে যেন কোনোভাবেই ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। এবং আজকের যে মার্চ ফর ইউনিটি কর্মসূচি, সেই কর্মসূচির মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র দেওয়ার কথা রয়েছে সেটারও দিক নির্দেশনা এবং জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দাবি সেটাও তারা তুলে ধরবেন বলে আমাদেরকে জানিয়েছেন। সানি, রাজু, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে তথ্যগুলো জানিয়ে দেওয়ার জন্য। বৈষম্য বিরোধী আন্দোলনের ঢাকা মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকে রাজধানীতে আসছেন মানুষ। এ নিয়ে জানতে রিয়াজ ইসলামের কাছে যাব। তিনিও কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন। রিয়াজ, মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে যারা আসছেন তাদের ব্যাপারে শহীদুল্লাহ রাজু তথ্য জানাচ্ছিলেন। আপনার কাছে কি তথ্য আছে? তারা কি কিছু বলা শুরু করেছেন কিনা?
আমির, আমি এই মুহূর্তে রয়েছি শহীদ মিনারে। সেখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি তারা মার্চ ফর ইউনিটি যেই কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচি বেলা 3টায় শুরু হওয়ার কথা থাকলেও ইতিমধ্যে কিন্তু এই শহীদ মিনার প্রাঙ্গণ লোকারণ্য হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু বাস যোগে, বিভিন্ন গাড়ি যোগে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আন্দোলন করেছিল জুলাই আন্দোলনে তারা এসেছেন, এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য তারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এসেছে। আমি সকাল থেকে এখানে রয়েছি, তাদের সাথে কথা বলেছি। তারা হয়েছেন, তারাও কিন্তু এসেছেন, তারাও কিন্তু সরকারের কাছে তাদের সন্তান বা যারা আহত হয়েছে তারা তাদের যে দাবি সে দাবিগুলো জানাচ্ছেন। এবং এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আসছেন, এবং সেই সাথে আরেকটা বিষয় যা আপনাকে জানাতে চাই, এবং এখানে নিরাপত্তা রিয়াজ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের রিপোর্ট পেলে নির্বাচন কবে হবে এ সম্পর্কে ধারণা পাওয়া যাবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও নির্বাচনের সময় ঠিক করা হয়নি বলেও জানান তিনি। কুমিল্লায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় উপলক্ষে সাংবাদিকদের সিইসি আরও জানান, প্রধান উপদেষ্টার দেয়া সময় অনুযায়ী নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আবুল কাশেম হৃদয়ের তথ্য ভিডিও চিত্রে জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। কুমিল্লায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা। এতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে নির্বাচন কবে হবে এই বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন গণমাধ্যম কর্মীরা। প্রধান নির্বাচন কমিশনার বলেন, বড় রাজনৈতিক দলগুলো প্রথম থেকেই দাবি করে আসছে জাতীয় সংসদ নির্বাচন। তারা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেনি, তাই স্থানীয় সরকার নির্বাচন নয় বরং জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই প্রস্তুতি নিচ্ছে কমিশন। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা যে ইঙ্গিত দিয়েছেন ওনার 16 তারিখের বক্তৃতায়, সেটার আলোকেই প্রস্তুতি নিচ্ছি। কারণ অনেকগুলো সংস্কার কমিশনের রিপোর্ট আসবে। আমাদের ইলেকশন কমিশনের সংস্কার কমিশন আছে, শাসনতান্ত্রিক সংস্কার কমিশন আছে, কেউ বাইক্যামেরাল সিস্টেমের কথা বলছে, কেউ আবার প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের কথা বলছে। জানি না রিপোর্টে কী আসে। তো এই জন্য সংস্কার কমিশনের রিপোর্টগুলো পেলে হয়তো একটা আন্দাজ করা যাবে যে কবে নাগাদ ইলেকশন হতে পারে। সিসি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে জাতির কাছে তারা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্যিকারের একটা ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চাই। মানুষ যখন আমাদের কর্মকাণ্ড দেখবে, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি তারা আস্থা আমাদের দিকে উপর আস্থা রাখতে শুরু করবে। তো আমরা আপনাদের সহযোগিতা চাইব। আপনারা তো মিডিয়ার লোক, তা আপনারা ভূমিকা রাখবেন, আমার সবার ভূমিকা লাগবে এখানে। আমরা একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন দিতে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ, একদম প্রতিশ্রুতিবদ্ধ। এবং আমরা এই আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য 16 আনা আমাদের চেষ্টা অব্যাহত রাখবো, সবার সহযোগিতা নিয়ে। কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ দুলাল তালুকদারের সভাপতিত্বে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং কুমিল্লা অঞ্চলের সব পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা সভায় অংশ নেন। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, এরা সন্ত্রাসী দল। ক্ষমতায় থাকলেও হত্যা করে, না থাকলেও হত্যা করে। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী ছাত্র শিবিরের সদস্য সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, যারা জামাতে ইসলামীকে ব্যাংক লুটেরা ও চাঁদাবাজ বলে তারা যেন নিজেদের চেহারা আয়নায় দেখে নেয়। এই দেশেরই একটি সরকার, বৈধ হোক অবৈধ হোক, জনগণের ট্যাক্সের টাকা নাড়াচাড়া করে সেই সরকার জনগণের ট্যাক্সের পয়সায় কিনা, টাকায় কিনা, অস্ত্র দিয়ে, গুলি দিয়ে নির্মমভাবে এদেশের মানুষকে হত্যা করার নির্দেশ দেবে। তারা হত্যাকারী। তারা ক্ষমতায় থাকলেও হত্যাকারী, ক্ষমতার বাইরে থাকলেও হত্যাকারী। যখন প্রতিপক্ষ পায় না তখন নিজের দলের লোকদেরকে হত্যা করে। হত্যার প্র্যাকটিস জারি রাখার জন্য এই কাজগুলো তারা করে থাকে। হবিগঞ্জের বাহুবলে আকিজ কোম্পানিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রকৌশলী সহ 4 জন নিহত হয়েছেন।
সকাল 9টায় ওই উপজেলার ডুবাও বাজারে আকিজ বেভারেজ কোম্পানিতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন প্রকৌশলী রিয়াজ, শ্রমিক মাহফুজ, মিজান ও গাজী। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ওসি জাহিদুল ইসলাম। তিনি জানান, সকাল 9টার দিকে আকিজ কোম্পানিতে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে মারা যান প্রকৌশলী রিয়াজ ও শ্রমিক মাহফুজ। মিজান ও গাজী মারা যান সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর। তাদের মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সদ্যপ্রয়াত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও নোবেল বিজয়ী জিমি কার্টার এবং ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সকালে অধ্যাপক ইউনূস ঢাকায় ভারতীয় হাইকমিশনে গিয়ে প্রয়াত ভারতীয় প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। হাইকমিশনে খোলা শোক বইয়ে শোকবার্তাও লিখেন তিনি। দেশটির প্রয়াত প্রধানমন্ত্রীর মৃত্যুতে 7 দিনের শোক পালন করছে ভারত। ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা সকালে বারিধারায় হাইকমিশনে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। অধ্যাপক ইউনূস হাইকমিশনারের সাথে সংক্ষিপ্ত কথা বলেন এবং তার দীর্ঘদিনের বন্ধু মনমোহন সিংয়ের সাথে স্মৃতিচারণ কথা বলেন। এরপর প্রধান উপদেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি এবং সহকর্মী নোবেল বিজয়ী জিমি কার্টারের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে বারিধারায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে যান। প্রধান উপদেষ্টা সেখানে প্রয়াত রাষ্ট্রপতির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং মার্কিন দূতাবাসে খোলা শোক বইতে একটি শোক বার্তা লেখেন। দূতাবাসে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান ইউএস চার্জ ডি অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন। দূতাবাসে তার সংক্ষিপ্ত অবস্থানের সময় প্রধান উপদেষ্টা তার দীর্ঘ বন্ধুত্বের কথা স্মরণ করে বোল্ডিনকে বলেন, তিনি জর্জিয়ায় কার্টারের বাড়িতে গিয়েছিলেন। প্রধান উপদেষ্টা বলেন, কার্টার মানবাধিকার, গণতন্ত্র এবং শান্তির জন্য গোটা বিশ্বে পরিচিত ছিলেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার জন্য প্রেসিডেন্ট কার্টারের প্রচেষ্টারও প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। 31st নাইট ঘিরে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত সচিব জানান, আতশবাজি, রকেট বোমা, ক্লাস্টার বোমা ও ফানুস ওড়ানো ঠেকাতে কাজ করবে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট। ওই ব্রিফিংয়ে 31st নাইট উদযাপন নিয়ে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানান ঢাকার পুলিশ কমিশনার। চকলেট বোমা, ক্লাস্টার বোমা, পটকা বোমা, আতশবাজি, রকেট বোমা, বিভিন্ন বিস্ফোরক মোট 172 কেজি উদ্ধার করি। এ সংক্রান্তে মামলা হয় 5টি এবং গ্রেপ্তারও 5 জন। সারা শহরে নয়, আপনি একটি নির্দিষ্ট স্থানে এই কাজটি করবেন। সিডনি শহরে আমি এরকম নববর্ষের দিনে আমার সময় কাটছে, কিন্তু সেখানে পুরো সিডনি শহরে এই কাজটি হয় না, মানুষের বাড়ির ছাদে ছাদে এই কাজটি হয় না। বিরতির পর আবারও আমন্ত্রণ। নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকারের মধ্য দিয়ে সৌদি আরবের জেদ্দায় প্রবাসী বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদের উদ্যোগে বিজয় দিবস উদযাপিত হয়েছে। জেদ্দার একটি কমিউনিটি সেন্টারে নজরুল ইসলাম লিটনের সভাপতিত্বে কাজী নজরুল ইসলাম ফিরোজ ও এহসান হাবিব মাওলার পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলার বিএনপি সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলু। প্রধান বক্তা ছিলেন সৌদি আরব বরিশাল বিভাগীয় ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা মীর মনিরুজ্জামান তপন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সেন্টু। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, জুলাই আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। গাজায় ইসরায়েলি হামলায় আরও 27 ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 149 জন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। উত্তর গাজায় হামলা আরও জোরদার করেছে ইসরায়েল। জেরুজালেমে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন ভিত্তিক গোষ্ঠী হুথি। বিভিন্ন ত্রাণ সংস্থা বলছে, গাজার উত্তরাঞ্চলে হামলা জোরদারের মাধ্যমে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এদিকে সর্বাত্মক হামলা চালিয়ে গাজা এবং পশ্চিম তীর তছনছ করলেও আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে ইসরায়েলকে। যুদ্ধের কারণে এবছরের প্রথম 9 মাসে ইসরায়েলের আকাশ পরিবহন খাতে ক্ষতি হয়েছে অন্তত $29 মিলিয়ন। সাউথ কোরিয়া সামরিক আইন জারি ঘটনায় অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিওলের একটি আদালত। দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্নীতি তদন্তের দায়িত্বে থাকা সংস্থা সিআইও জানিয়েছে, সামরিক আইন জারিকে কেন্দ্র করে তদন্তকারীদের অনুরোধে সাবেক প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে গ্রেপ্তারি ও তল্লাশি পরোয়ানা জারি করা হয়েছে। 3রা ডিসেম্বর আকস্মিকভাবে সামরিক আইন জারির ঘোষণা দেন ইউন। এর পরপরই তা প্রত্যাহার করা হয়। এই ঘটনার কয়েকদিনের মধ্যে তাকে বরখাস্ত করে সাউথ কোরিয়ার পার্লামেন্ট।
এবার নিটোল টাটা কৃষি সংবাদ। খুলনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে উন্নত মানের চারা ও জিও ব্যাগ বিতরণ করা হয়েছে। বাগানীদের কাছে উন্নত মানের চারা পৌঁছে দিলে তারা দীর্ঘমেয়াদী উৎপাদন বাড়াতে পারবেন বলে মনে করছেন কৃষিবিদরা। বিস্তারিত ড্যানিয়েল সুজিত বোসের রিপোর্টে। খুলনা জেলায় যারা ছাদ বাগান করেন তাদের ইউএসএআইডির অর্থায়নে ইউসি ডেভিসের তত্ত্বাবধানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে উন্নত মানের চারা বিতরণ করা হয়েছে। এই উদ্যোগে খুলনা জেলার বিভিন্ন অঞ্চলের 25 জনকে 525টি উন্নত মানের ফল, সবজি এবং ঔষধি গাছের চারা সহ 525টি জিও ব্যাগ বিতরণ করা হয়েছে। আমাদের যে প্রয়োজনীয় যে গাছগুলো এখানে জানেন যে ফলজ গাছ আছে, ওষুধি গাছ আছে, সবজির গাছ আছে, এগুলো সবই দিচ্ছে, জিও ব্যাগও দিচ্ছে, অর্থাৎ আমাদের লাগানোর কোনো সমস্যা নাই। এটা ভার কম হবে, আমাদের ছাদ নষ্ট কম হবে। এদের যে উদ্যোগটা এটা মোটামুটি আমার কাছে খুব ভালো লাগছে, যে উন্নত মানের যে জিও ব্যাগগুলো দিচ্ছে এইগুলা, তারপরে এই গাছ মানে ছাদ বাগান করার যে প্রক্রিয়া। জিও ব্যাগগুলো আমাদের ছাদের ক্ষতি থেকে অনেক বাঁচতে পারি আমরা। সবজি আমার কাছে আমি 15 দিন 20 দিন 1 সপ্তাহ পর আমি সবজি পাই, সেজন্য আমি বেশিরভাগ আমার ছাদে এখন সবজি করি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগে লাভবান হওয়ার পাশাপাশি কৃষি খাতের টেকসই উন্নয়ন সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শহর এবং শহরতলি এই এলাকাগুলোতে যে সমস্ত বিল্ডিং আছে, উঁচু উঁচু ইমারত আছে, এই ইমারতগুলোতে যদি আমরা গাছপালার পরিমাণ বাড়াতে পারি, যেমন ছাদ বা যে কোনো বিল্ডিংয়ের ব্যালকনি, এখানে যদি গাছপালা লাগাই, তো সেই গাছপালা থেকে কিছুটা হলেও এই যে নগরায়নের যে নেগেটিভ ইফেক্টগুলো, সেক্ষেত্রে আমরা কিছুটা ইমপ্রুভ করতে পারবো। এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ দেওয়া হবে যাতে আগ্রহীরা ছাদ বাগানের বিভিন্ন দিক সম্পর্কে দক্ষতা অর্জন করতে পারেন। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। এবারে প্রকৃতি সংবাদ। দেশে খ্রিস্টীয় নববর্ষে আতশবাজি ও ফানুস পোড়ানোর কারণে বাড়ছে শব্দ দূষণ ও বায়ু দূষণ। বিরূপ প্রতিক্রিয়ায় পাখিসহ অন্যান্য জীববৈচিত্র্যের প্রতি যেমন হুমকি তৈরি করছে, তেমনি ঝুঁকিতে জনস্বাস্থ্য। দীর্ঘমেয়াদে পরিবেশ ও বাস্তুতন্ত্রের ক্ষতি পোষাতে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জনসচেতনতায় গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা। সাবরিনা হাসানের রিপোর্ট। আতশবাজি অনেকের জন্য বিনোদনের উৎস হলেও তা জীববৈচিত্র্য, বিশেষত পাখিদের জন্য বিপর্যয়কর। পরিবেশ প্রতিবেশে দূষণ ছড়ানোর পাশাপাশি শিশু, বয়স্ক তথা জনস্বাস্থ্যেও ফেলে বিরূপ প্রভাব। গবেষণা বলছে, আতশবাজির উচ্চ শব্দ পাখিদের ব্যাপক মানসিক চাপ সৃষ্টি করে। সংবেদনশীল শ্রবণ ক্ষমতার অধিকারী হওয়ায় পরিযায়ী ও বিশ্রামরত পাখিরা বাসা, ডিম বা বাচ্চা ফেলে চলে যাওয়ায় আরও বিপন্ন হয় বাস্তুতন্ত্র। আতশবাজির উচ্চ শব্দ শুধুমাত্র পাখিদেরই নয়, ভয়াবহ ক্ষতি করছে অন্যান্য বন্যপ্রাণীরও। ফলে দেশ জুড়ে কমে যাচ্ছে স্থানীয় জীববৈচিত্র্য। আতশবাজি থেকে নির্গত গ্যাস যেমন সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এবং ক্ষুদ্র কণিকাগুলো বায়ুমানের উপর খারাপ প্রভাব ফেলে। পার্টিকুলেট ম্যাটারগুলো দূষণের মাত্রাকে আরো বাড়িয়ে দেয় এবং এই দূষিত বাতাস যখন সেবন করে তখন মানুষের ফুসফুসের গভীরে গিয়ে এগুলো কার্যকরী হয়। অন্যদিকে আতশবাজির যে বিকট শব্দ রাত্রের বেলায় প্রকম্পিত হয়, তখন বন্য প্রাণী, বিশেষ করে পশু পাখিরা ভয়ে তাদের বাসা থেকে পালিয়ে যায়। শুধু তাই নয়, ভয়াবহ দূষণে নানান স্বাস্থ্য জটিলতার পাশাপাশি হতে পারে মৃত্যু পর্যন্ত। আতশবাজির প্রভাব কমাতে বিকল্প উপায়ে গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে পরিবেশ বান্ধব প্রযুক্তির পাশাপাশি দরকার সার্বিক জনসচেতনতা। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসের তথ্য মতে 2017 থেকে 2024 পর্যন্ত গত 7 বছরে নববর্ষ উদযাপনের কারণে বায়ু দূষণ বেড়েছে 19%। সাবরিনা হাসান, চ্যানেল আই।
দূষণমুক্ত দেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বিনির্মাণে আতশবাজি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। সকালে সার্বিক সচেতনতা তৈরির অংশ হিসেবে আয়োজিত সেমিনার ও শোভাযাত্রায় যোগ দিয়ে সবাই পরিবেশ বান্ধব উদযাপনের প্রত্যয় জানান। বিভিন্ন ব্যানার ফেস্টুনে উঠে আসে দূষণের ভয়াবহতা ও করণীয়। ভবিষ্যতের বাসযোগ্য আবাস নিশ্চিতে প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে তাগিদ দেন সবাই। এবং তোমাদের সামনে দেশ আমরা মানব সমাজ পশু পাখি সবাই বেঁচে আছি। এখন এই ইকোসিস্টেম সার্ভিসগুলো যদি ব্যাহত হয়, ইকোসিস্টেমের স্বাস্থ্য যদি ঝুঁকিপূর্ণ হয়ে যায়, তাহলে আমরা অ্যাজ এ হোল মানব সমাজ সভ্যতা সবাই ঝুঁকিতে পড়ব। এর কুপ্রভাব পরীক্ষিত, এর নেতিবাচক অভিঘাত পরীক্ষিত। শব্দ দূষণ, বায়ু দূষণ, জমি বা ভূমি দূষণ, স্বাস্থ্যের উপরে ভয়ানক অভিঘাত পরীক্ষিত। মানুষ হিসেবে আমাদের বৃহত্তর সমাজ এবং প্রকৃতির প্রতি দায় আছে। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সংস্কার কমিশনের রিপোর্ট পেলে নির্বাচনের সময় ধারণা দেওয়া যাবে জানালেন সিইসি। জাতীয় ভোট ঘিরে প্রস্তুতিতে কমিশন। শিক্ষা প্রতিষ্ঠানকে সন্ত্রাস চাঁদাবাদ মুক্ত করতে জামাতের আমিরের আহ্বান। ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে রাজনীতিবিদ ও দেশি বিদেশি ছাত্রনেতাদের অংশগ্রহণ। কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি বিকেলে, সকাল থেকে সমাবেশ স্থলমুখী ছাত্র জনতা। হবিগঞ্জের বাহুবলে আকিজ কোম্পানিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 4 জন নিহত। ঘটনাস্থলে প্রকৌশলী ও শ্রমিকের মৃত্যু। সদ্যপ্রয়াত জিমি কার্টার ও মনমোহন সিং এর প্রতি প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন, শোক বইতে সই ও স্মৃতিচারণ। এবং বিপিএল এর তৃতীয় ম্যাচে চিটাগং কিংসকে 204 রানের টার্গেট দিল খুলনা টাইগার্স। 18 বলে মহিদুল অঙ্কনের হাফ সেঞ্চুরির রেকর্ড। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।